হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটাও তোমাদেরই একটা রিকোয়েস্টেড টপিক, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, কলেজ স্টুডেন্টদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো এটাও একটা ভাই কমেন্টে লিখেছিল, শান্তনু পান্ডে, ম্যাম বিটেক স্টুডেন্ট আমি, তো কলেজ স্টুডেন্টরা কিভাবে কলেজের সাথে ইউপিএসসি প্রিপারেশন করবে একটু বলবেন। তো ভাবলাম একটা গাইডেন্স ভিডিও করে দিই, কারণ 2026 বা 27 এরকমভাবে যদি কোনো স্ট্র্যাটেজি ভিডিও লাগে, যারা কারণ কলেজে পড়ছো যেহেতু, তো আশা করছি 27, 28 বা 29-এর আগে নিশ্চয়ই এক্সাম দেবে না। তো সেক্ষেত্রে কলেজ স্টুডেন্ট বা 26 হলে তো ইউ আর আ ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট, মানে যদি তুমি 26-এ এক্সাম দিতে চাও তাহলে ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্টই বলা হয়ে থাকে, কারণ আর এক্সামের আর 1 বছর মাত্র বাকি। বাট যদি তুমি 27, 28, 29-এ এক্সাম দিতে চাও তাহলে কিভাবে প্রিপারেশান নেবে সেটা রিলেটেড যদি তোমাদের ডেডিকেটেড স্ট্র্যাটেজি ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করো যে কোন ইয়ারটা তোমার টার্গেটেড ইয়ার, তাহলে সেই অনুসারে একটা স্ট্র্যাটেজি ভিডিও আমি দিয়ে দেবো। বাট এই ভিডিওটা সেরকম কোনো স্ট্র্যাটেজি ভিডিও হবে না, এটা একটা গাইডেন্স ভিডিও হবে, কাইন্ড অফ বলতে পারো তোমাদের একজন সিনিয়র দিদি যে তোমাদের থেকে বয়সী এবং অভিজ্ঞতায় একটু বেশি এবং ইউপিএসসিতেও একটু সিনিয়র, তো যার জন্য তোমাদেরকে একটু গাইড করে দেবো যারা কলেজে রয়েছো এই মুহূর্তে কি করতে পারো, এবং এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। লাইক কলেজে যদি তুমি ফার্স্ট ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আমি এইভাবে করেই বুঝিয়ে দিচ্ছি যে ফার্স্ট ইয়াররা এই মুহূর্তে কী করবে, সেকেন্ড ইয়াররা কী করবে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়াররা কী করবে। তোমাদের যেহেতু সেমিস্টার হয়ে গেছে, বাট আমাদের সময় তো ইয়ার হিসাবে ছিল। তো এখন 4 বছরের গ্র্যাজুয়েশন, তো এই 4 বছর গ্র্যাজুয়েশন করতে করতে তোমরা কোন কোন বছরে কি কি করতে পারো ইউপিএসসি এক্সামের জন্য তার একটা গাইডেন্স ভিডিও থাকবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা শুরুর আগে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করব। তো যারা ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। টেক্সট বুক পাস এলাইট নিয়ে চলে এসছে ইউপিএসসির জন্য সমস্ত কিছু কিন্তু একটা সলিউশনে, গেট অল ইন ওয়ান সলিউশন, যেখানে তোমরা প্রায় 300-র বেশি টেস্ট অ্যাভেলেবেল পাবে, যেখানে সমস্ত টেস্টগুলোতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনসিইআরটি, স্ট্যান্ডার্ড বুকস সমস্ত কিছু কভার হবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ইউপিএসসি মেন্সের টেস্ট সিরিজ পাবে, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য কিন্তু তোমরা চিট শিটস মতো পাবে, যে চিট শিটসগুলোর থেকে তোমরা খুব ভালোভাবে স্ট্যাটিক ইনফরমেশান, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে রিভিশন করতে পারবে। যেমন দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন রিভোল্ট অফ 1857-এর একটা চিট শিটস দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটা টাইম লাইন ধরে কিন্তু ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, যেটাতে খুব সহজেই রিভিশনে কিন্তু খুব হেল্পফুল হবে। এছাড়া তোমাদের কোন ডেটে মেন্সের অ্যান্সার রাইটিং হবে, কিভাবে কি তার শিডিউল থাকবে, কোন দিন কোন টপিকটা পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতে দেওয়া থাকবে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে তোমরা প্রিপারেশান নিতে পারবে। সো এখন আর স্ক্যাটার্ড ওয়েতে নয়, একটা কনসলিডেটেড ওয়েতে তোমরা ইউপিএসসি প্রিপারেশান নিতে পারবে। আর সেখানে কিন্তু টেক্সট বুক পাস এলাইট তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো যারা এই কোর্সটা জয়েন করতে চাইছো, আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো, এবং আমার কুপন পূজা 11 ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ফার্স্ট মক টেস্ট তোমরা কবে দিচ্ছ। ফার্স্টেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, যদি তুমি এবছর এইচএস পরীক্ষা দিয়ে থাকো, লাইক এবছর 25 তো সবে পড়েছে, এবছর সম্ভব না কারণ এবছর এক্সাম হবে সামনে, তো মানে হচ্ছে 24-এ যারা এইচএস পরীক্ষা দিয়েছো, আমি ধরে নিলাম 24-এ যারা এইচএস পরীক্ষা দিয়েছো তারাই ভিডিওটা দেখছো। 24 থেকে 28 অবধি তোমাদের গ্র্যাজুয়েশনের বছর, 28-এ গিয়ে তোমাদের ফাইনাল গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে। অনেকে 3 বছর এক্সামের পর পরীক্ষায় বসতে পারে ঠিকই, বাট সেটাতে তুমি মেজর পাবে না, মানে অনার্স যেটাকে বলা হয় সেই মেজর পাবে না, তুমি মাইনার হিসাবে এক্সামে বসতে পারো। বাট আমি সবসময় স্টুডেন্টদের রেকমেন্ড করি ভালোভাবে অনার্স যেটা আর কি, বা মেজর যেটা তোমাদের এখন মেজর বলে, তো সেটা কমপ্লিট করে নিয়ে 4 বছরের কোর্সটা ঠিকঠাকভাবে পড়াশোনা করে তারপরেই ইউপিএসসিতে বসা উচিত। কোনো তাড়াহুড়া করে অ্যাটেম্প্ট নষ্ট করার কোনো দরকার নেই। তো আমি ধরে নিলাম যদি তুমি 2024-এরও এইচএস পরীক্ষা দিয়ে থাকো, বা তার আগে হলেও অসুবিধা নেই, বাট অ্যাটলিস্ট মিনিমাম 24-এ দিয়েছো, তো তার থেকে যদি আমি ধরি তাহলে তোমরা এই মুহূর্তে যারা রয়েছো 27 থেকে এক্সাম দিতে পারবে, 27, 28, 27-এ হয়তো বসতে পারবে, 28, 29, 30 এইভাবে যারা বসবে। তো যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে রয়েছো, মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এটা মিলিয়ে দুটো সেমিস্টার মিলে একটা ইয়ার, তো ফার্স্ট ইয়ারে যারা রয়েছে তারা এই মুহূর্তে দিনে 1 থেকে 2 ঘন্টা অবধি তোমরা ম্যানেজ করতে চাইলে পারো। কিভাবে? কলেজে ধরো সকালবেলা ঘুম থেকে উঠে যখন কলেজ যাচ্ছ, যেটা আমি লাস্ট ভিডিওতেও ওয়ার্কিং অ্যাসপিরেন্টদের যে স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম সেটা ইভেন তোমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। শুধু পার্থক্যটা কোথায় হবে, তারা ওয়ার্কিং প্লাস ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট, তোমরা ওয়ার্কিং প্লাস পার্ট টাইম অ্যাসপিরেন্ট, তোমরা পুরোপুরি ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট নও। তারা ডেডিকেটেড হয়ে সকালবেলা 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা, বা সকালে 2.5 ঘন্টা, বিকেলে 2.5 ঘন্টা, যে 5 ঘন্টা 6 ঘন্টা পড়ছে, তোমাদের ওটাও নয় যে তোমাদেরকে পার ডে 6 ঘন্টা পড়তে হবে, না, নট নেসেসারি। হ্যাঁ, যদি তুমি 26-এ এক্সামে দাও তাহলে 100 বার হয়তো পড়তে হবে 26 বা 27-এ এক্সাম দিলে। বাট যারা 28, 29, 30-এ এক্সাম দেবে বলে ভিডিওটা দেখছো, তারা দিনে 2 ঘন্টাও যদি পড়ো, হুইচ ইজ মোর দ্যান এনাফ। কারণ তোমাদের মতো সময় বেশিরভাগ ছেলেমেয়েরা তো পড়াই স্টার্ট করে না, আর অনেক ছেলেমেয়েরা তো জানেই না, ইভেন আমরাও গ্র্যাজুয়েশনের পরে শুরু করেছি তখন। তবে হ্যাঁ, তখন এত ইন্টারনেট, মোবাইল বা এই সমস্ত ভিডিও
খুব একটা পাওয়া যেত না, যার জন্য আমাদের সময় গাইডেন্সের অভাবে বলতে পারো আমরা বেশিরভাগ লেটে স্টার্ট করতাম। বাট তোমাদের জেনারেশন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমার ব্যাচেও অনেক স্টুডেন্ট পড়ে যারা ক্লাস 11 থেকে আমার কাছে পড়ে, 11, 12, কেউ ফার্স্ট ইয়ারে পড়ে। আগে থাকতে এরা অনেকে পড়া স্টার্ট করে দেয়, বাট হ্যাঁ সবাই কিন্তু কন্টিনিউ করতে পারে না। হাতে গোনা 2-3 জন থাকে যারা লং টার্মে পড়াটাকে ধরে রাখতে পারে এবং কন্টিনিউ করে। তো তাড়াহুড়া করবে না কোনো কোচিং জয়েন করার, কারণ আমি সবসময় রেকমেন্ড করি আগে নিজে ভালো করে ইউপিএসসিটাকে বোঝো। সো বিঙা একদম বিগিনার, এই ভিডিওটা অবভিয়াসলি বিগিনারদের জন্যই হবে যারা এখন অবধি শুরু করনি। তো যদি বিগিনার হয়ে থাকো সবার আগে ইউপিএসসি নোটিফিকেশান ডাউনলোড করো। ফার্স্ট কাজ হচ্ছে ইউপিএসসি 2025-এ যে ফর্ম ফিল আপের আগে যে নোটিফিকেশানটা বেরিয়েছে ফেব্রুয়ারি স্টার্টিংয়ে, সেই নোটিফিকেশানটা ডাউনলোড করবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। যদি করতে না পারো কোনো অসুবিধা নেই, টেলিগ্রাম গ্রুপ আছে পূজা চক্রবর্তী এডুকেশন, টেলিগ্রাম চ্যানেল আছে পূজা চক্রবর্তী এডুকেশন, সেখানে গিয়ে সার্চ করো টেলিগ্রামে, সেখানে গিয়ে একটা মেসেজ করো যে দিদি আমাকে একটু পিডিএফটা পাঠাও, আমি পাঠিয়ে দেবো। বা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো সেখান থেকে পিডিএফটা দেওয়া রয়েছে, ডাউনলোড করবে। পিডিএফটা ডাউনলোড করার পর দেখবে পেজ নাম্বার 14-15 থেকে শুরু করে মোটামুটি সিলেবাস স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। তারপর থেকে পুরো প্রায় অনেক বড় একটা পিডিএফ থাকে, সব দরকার নেই পড়ার। কিছু বেসিক জিনিস যেগুলো জানতে লাগে, যেমন 23টা পোস্ট আছে, আগে 24টা ছিল, এখন একটা পোস্ট আলাদা হয়ে গেছে, রেলওয়ের একটা পোস্ট আলাদা হয়েছে। তো এখন টোটাল 23টা পোস্ট রয়েছে সিভিল সার্ভিসের আন্ডারে। তো সেই 23টা পোস্ট কী কী, তোমার টার্গেট কোন পোস্টটা, আইএএস, আইপিএস, আইআরএস, এরকম অনেক পোস্ট থাকে। যত র্যাঙ্ক পেছায় তত পোস্ট পেছায়, এই বেসিক ইনফরমেশনগুলো জানা দরকার। ক্যাডার অ্যালোকেশন কীভাবে হয়, র্যাঙ্ক পেছালে ক্যাডার অ্যালোকেশন হয়ে থাকে, সার্ভিস অ্যালোকেশন হয়ে থাকে। ক্যাডার মানে তুমি কোন রাজ্যে তুমি চাকরি পাবে, সেখানে কতটা ভ্যাকান্সি আছে, এই বেসিক ইনফরমেশনসগুলো জানতে লাগে। প্লাস হচ্ছে এই বছর থেকে 2025 সালের ফর্ম ফিল আপ থেকে ফর্ম ফিল আপে অনেক নতুন চেঞ্জেস এসছে, যে যার ভেতর হবি অ্যাড করতে হচ্ছে, যেগুলো আগে ছিল না, ঠিক আছে। যে আগে তুমি কি প্র্যাকটিস করো, কি হবি পারসিউ করেছো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তোমার কোনো মেডেলস আছে কিনা, কোথাও তুমি কিছু ভালো অ্যাচিভ করেছো কিনা, সেই সমস্তগুলো আগে মেন্সের আগে ড্যাফ ফিল আপ করতে হতো, বাট এখন সেটা প্রিলিমসের আগেই ফিল আপ করতে হচ্ছে। তো সুতরাং এই বেসিক ইনফরমেশনসগুলো জানাটা খুব দরকার। এবং এই এক্সামে সাকসেস রেশিও খুব কম, খুব। আমি এই কথাটা আমি কম করে হলেও আমার 100টার ভিডিওতে 1000 বার বলে ফেলেছি এই কথাটা, যে এখানে 12 লক্ষ ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করে ইউপিএসসি সিভিল সার্ভিসে, যার ভেতরে এই প্রিলিমসে 12 লক্ষ ছেলেমেয়ে যে ফর্ম ফিল আপ করছে তার ভেতর 5 থেকে 6 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিতে যায়। মানে পরীক্ষা দেওয়ার সময় 50% হাওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যে 6 লাখ ছেলেমেয়ে ধরো পরীক্ষা দিতে গেল, তাদের মধ্যে 12 থেকে 13,000 ছেলেমেয়ে প্রিলিমস পাস করে। মানে এক ধাক্কায় চিন্তা করো, কোথায় 12 লাখ ফর্ম ফিল আপ করছে, কোথায় 12,000 ছেলেমেয়ে প্রিলিমস পাস করছে। এমনকি নেট জেইর মতো এক্সাম, মানে যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এক্সাম যেগুলো হয়, সেগুলোর এক্সামে অবধি 15,000, 16,000 ছেলেমেয়েকে পাস করানো হয়। তো সেখানে 12,000 ছেলেমেয়ে প্রিলিমস পাস করছে। এই 12-13,000-এর মধ্যে থেকে মেন্স পরীক্ষা লিখবে এরা, যার ভেতর থেকে 2,500 কি 3,000 ছেলেমেয়ে মেন্স পাস করে। এই 2,500-3,000-এর ইন্টারভিউ হবে এবং এই 2,500 থেকে 700-800 জন বা 1000 জন মতো পোস্ট পাবে। যে বছর যেরকম ভ্যাকান্সি থাকে, কোনো বছর 900, কোনো বছর 1000, কোনো বছর 800, 750 এরকম ভ্যাকান্সি থাকে। তো এরা হচ্ছে পোস্ট পাবে, এই 23টা পোস্ট। এইবার এই 23টা পোস্টের মধ্যেও যদি তোমার টার্গেট থাকে আইএএস, আইপিএস, তাহলে তোমার আইএএস যদি জেনারেল হও তাহলে তোমাকে 70-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে আইএএস পেতে গেলে। যদি আইপিএস চাও জেনারেল হলে র্যাঙ্ক করতে হবে 200-র মধ্যে। যদি রিজার্ভেশন থাকে সেক্ষেত্রে 100, 150, 200 র্যাঙ্ক হলেও পেয়ে যাওয়া যায়, ঠিক আছে। অনেক সময় রিজার্ভেশনে থাকে, এক্সট্রা সিট থাকে। তো মোটামুটি যাই হোক, তোমাকে গোটা এই 142 কোটি জনসংখ্যার দেশে তোমাকে 142 কোটির মধ্যে থেকে 12 লাখ, 12 লাখ থেকে 12,000, 12,000 থেকে 3,000, 3,000 থেকে তোমাকে 700, 700 থেকেও প্রথম 70 জন, তার 70 বা 80 জন বা 100 জন এর মধ্যে আসতে হবে। তার মানে ইউ হ্যাভ টু বি এক্সট্রাঅর্ডিনারি, তোমার ভেতর ডেফিনেটলি সেরকম এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস থাকতে হবে। এইবার আমি কথা একবারও বলছি না যে এই কোয়ালিটিসগুলো অলরেডি আগে থাকতে এক্সিস্ট করতে হবে, যদি সেগুলো না থাকে তুমি স্টার্ট করতে পারবে না, না একদমই সেটা নয়। এই প্রিপারেশনের জার্নিটাই এরকম যে তোমাকে তৈরি করে নেবে সেইভাবে যে ও তোমার মধ্যে সেই ধরনের কোয়ালিটিসকে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে সেই ধরনের কোয়ালিটিসগুলো ইনকালকেট করার বেস্ট সময় হচ্ছে কলেজ লাইফ। এই কোয়ালিটিসগুলো, এই হবিসগুলো, এই যে হবি পারসিউ করতে বলছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেখানে তোমার পারফরমেন্স খুব ভালো হয়েছে, এইগুলো তুমি চাইলেও গ্র্যাজুয়েশনের পর করতে পারবে না। সেই সময় ইচ্ছে কোনোটাই আর থাকে না, ইচ্ছে থাকলেও সময়ের উপায় থাকে না, সুযোগ থাকে না। গ্র্যাজুয়েশন অবধি আমরা মোটামুটি বাবা মায়ের আন্ডারে থাকি, বাবা মা আমাদের ফিনান্সিয়ালি মেন্টালি সাপোর্ট দেয় পড়াশোনায়। তো সেই সময়টা যতটা পারো নিজেকে এক্সপ্লোর করো। এই সময় নিজেকে এতটা বাউন্ড করে ফেলো না যে আমি শুধুমাত্র ইউপিএসসির জন্যই পড়ছি আর অন্য কোনো দিকে যাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি হাইলি রেকমেন্ড করবো, নিজের কোনো যদি হবি থাকে খুব ভালো, সেটা কন্টিনিউ করো। যদি না থাকে নতুন কোনো হবি পারসিউ করো এবং নিজেকে বোঝার চেষ্টা করো যে তুমি কোন দিকে গেলে ভালো করতে পারো। লাইক শুধুমাত্র পড়াশোনা নয়, এর সাথে সাথে হবি পারসিউ করাটাও খুব ইম্পর্টেন্ট। সো দিনের শিডিউলটাকে এভাবে ভাগ করে নিতে হবে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কলেজের যে পড়াশোনাটা থাকছে সেটা তো আমি করছি, করে কলেজ চলে যাচ্ছি। দেন কলেজ থেকে যখন আমি ব্যাক করছি, ফিরে কলেজে যেটুকু পড়াশোনা আছে থাকছে করছি। বাট করার পরে দিনে লাস্টের যে 2 ঘন্টা থাকবে
যখন আমার কলেজের পড়তে ইচ্ছে করছে না, শরীর আর দিচ্ছে না, তখন আমার নতুন কিছু টেস্ট করতে ভালো লাগবে, তখন আমার নতুনত্ব কিছু পড়তে, জানতে, শিখতে খুব ইন্টারেস্ট জাগবে এবং তাতে আমার ব্রেনও অ্যাক্টিভ হবে। না হলে ব্রেন লাস্টের দিকে লেথার্জিক হয়ে পড়ে, ঝিমানি লাগে, ঘুম পায়, তখন আর কলেজের পড়তে ইচ্ছা করে না, কারণ আমরাও ওই ফেজগুলো দিয়ে গিয়েছি, জানি। তো ওই টাইমটাতে চেষ্টা করবে রাতে 8:30 9টার পর থেকে মোটামুটি 10টা অবধি, ওই 1.5-2 ঘন্টা মতো ওই সময়টাতে একটু একটু করে নিজের ভেতরে একটু একটু জিএস পড়া স্টার্ট করবে। এইবার বলতে পারো দিদি কীভাবে পড়বো, কী কী পড়বে এই সময়, সেটাও বলে দিচ্ছি। স্টার্ট করবো আমরা এনসিইআরটি দিয়ে। তো ফার্স্ট কাজ আমাদের কি, ইউপিএসসি নোটিফিকেশান ডাউনলোড করা, তার বেসিক ইনফরমেশনগুলো সম্পর্কে জানা, এক্সামের রিয়েলিটি, মিথ তো অনেক আছে, বাট এক্সামের রিয়েলিটি জানাটা বেশি ইম্পর্টেন্ট। এখানে বহু ছেলেমেয়ে প্রিপারেশন নেয়, বাট তার ভেতরে হাতে গোনা সাকসেস রেশিও থাকে 0.01%। তো সেই পরিমাণ আমি কি এতটা এফোর্ট, এতটা স্ট্রাগল, এতটা পারসিস্টেন্সি, কনসিস্টেন্সি আমার মধ্যে রাখতে পারবো, এই প্রশ্নটা নিজেকে করা। এবং ওয়াই, কেন তুমি সিভিল সার্ভিস জয়েন করতে চাও, আইএস আইপিএস কেন হতে চাও, এই বেসিক রিজনটা তোমার কাছে ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। আবেগের বশে ভেসে চললে হবে না। এগুলো যখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইবার বলবে যে দিদি আমরা এই যে ভিডিওটা দেখছি, দেখার পরে এই কাজগুলো হয়ে গেল, সেকেন্ড স্টেপে আমরা কি করব। সেকেন্ড স্টেপে আমরা একটা অ্যাপস ডাউনলোড করব, যে কোনো বইয়েও পাওয়া যায়, ওসওয়াল পাবলিকেশন আছে, দিশা পাবলিকেশন আছে, এছাড়া ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও তোমরা পেয়ে যাবে যে কোশ্চেনগুলো থাকে, প্রিলিমস মেন্সের কোশ্চেন, সেগুলো ডাউনলোড করতে পারো। বাট সব থেকে সোজা হয় যেটা তুমি একটা জায়গায় পেয়ে যাবে, একটা অ্যাপস হয় ফ্রি, ইউপিএসসি অল ইউপিএসসি পেপার্স, রেড কালারের লালের মধ্যে সাদা দিয়ে লেখা অল ইউপিএসসি পেপার্স, গুগল ইয়েতে প্লে স্টোরে সার্চ করো পেয়ে যাবে, অল ইউপিএসসি পেপার্স লালের মধ্যে সাদা দিয়ে লেখা। এই অ্যাপসটা ডাউনলোড করে নেবে। এই অ্যাপসের ভেতরে তোমরা প্রিলিমসের মেন্সের সমস্ত কোশ্চেন পাবে, অপশনাল পেপারের, জিএসের, এথিক্সের, ইংলিশ, বেঙ্গলি, এসএ পেপার, প্রিলিমসের, সিস্যাট, জিএস সব। তো প্রিলিমসের সিলেবাস, মেন্সের সিলেবাস দেখা হয়ে গেল, নোটিফিকেশন থেকে দেখা হয়ে গেলে, যারা এখন অবধি দেখোনি, আমার চ্যানেলে অনেক ভিডিও করা আছে সিলেবাসের ওপর, বুক লিস্টের ওপর, সেগুলো দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ওখান থেকেও বুঝতে পারবে। দেন ওখান থেকে কি করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে। কিছু সলভ করতে বলছি না, বা চোখে দেখো যে কী লেভেলে কোশ্চেন আসছে, কী রকমের পড়াশোনা দরকার হয়, কী রকম প্রিপারেশন দরকার হয়। সো দেন তোমরা কি করবে, নেক্সট কোশ্চেনগুলো দেখতে স্টার্ট করো। প্রিলিমসের স্পেশালি কোনগুলো অনেক পুরনো দেখবে না, লাইক এখন যদি পড়া স্টার্ট করো, এই ভিডিওটা আমি ফেব্রুয়ারি এন্ডে দিচ্ছি, তো তোমরা মার্চ মাস থেকে যদি এটা স্টার্ট করো, তো তোমরা এখন এই মুহূর্তে যেটা অ্যাভেলেবেল পাবে, 24 পাবে, 25, 24, 23, 22, 21, 20, লাস্ট 5 বছর দেখো, মানে 20, 21, 22, 23, 24। তো এই মোমেন্টের লাস্ট 5 বছরের কোশ্চেন, প্রিলিমসের কোশ্চেন, মেন্সের কোশ্চেন, কারণ তার আগে যে কোশ্চেন হতো সেই কোশ্চেনগুলো অনেক ইজি ছিল, কোশ্চেন প্যাটার্ন অনেক বদলে গেছে, এখন অনেক টাফ হয়ে গেছে। তো এই মুহূর্তে এই মোমেন্টে যে প্যাটার্নটা চলছে, সেই প্যাটার্নের কোশ্চেনটা লাস্ট 5 বছরের প্রিলিমসের, জিএসের কোশ্চেন, সিস্যাটের কোশ্চেন, এই দুটোই দেখো। এবং মেন্সেরও তাই, জিএস 1, 2, 3, 4, এসএ পেপার, আর হচ্ছে তার সাথে অপশনাল পেপার, তুমি যেটা অপশনাল রাখতে চাইছো সেটা। অনেক বিগিনার আছে জানেই না অপশনাল কী জিনিস, অনেকে প্রশ্ন করে দিদি অপশনাল, আমি কি বেঙ্গলি অনার্স পড়ছি, আমি কি বাংলা অনার্স নিয়ে পরীক্ষা দিতে পারি, অনেকে এই কোশ্চেনটা করে। বাংলা অনার্সটাকে তুমি অ্যাজ আ অপশনাল পেপার হিসাবে রাখতে পারবে, বাট বাকি যে পেপার থাকবে, জিএসের পেপার, এসের পেপার, এগুলো সবই, ইংলিশ বেঙ্গলি পেপার, এগুলো সবই সবার সাথে কমন হবে। তো অপশনাল পেপারটা যার যার নিজের অনার্সের পেপার হয়ে থাকে জেনারেলি, আমার যেমন অ্যানথ্রোপোলজি অপশনাল রয়েছে, সেরকম অন্য কারো জিওগ্রাফি হতে পারে, হিস্ট্রি হতে পারে, সোশিওলজি, সাইকোলজি, এক একজনের এক একটা অপশনাল পেপার থাকে। তো এটাও ইউপিএসসির যে নোটিফিকেশন, তাতেও একটা লিস্ট পেয়ে যাবে, অপশনালে সিলেবাস পাবে, কোন কোন সাবজেক্ট রয়েছে অপশনালে, সেগুলোও দেখে নেবে। সব সাবজেক্ট থাকে না, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এডুকেশন, এই ধরনের সাবজেক্ট কিন্তু থাকে না, সেগুলো একবার ভালো করে চেক করে নেবে। আচ্ছা, এইটা দেখা হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, কোশ্চেন দেখলে সেকেন্ড স্টেজ হচ্ছে তোমরা কোশ্চেন দেখবে, প্রিলিমস, মেন্সের, সিস্যাটের, জিএসের এবং মেন্সের সমস্ত কোশ্চেন। এগুলো দেখা হওয়ার পর একটা আইডিয়া হবে যে হ্যাঁ আমি এই প্রিপারেশনটাতে টিকে থাকতে পারবো কি না, আমি পড়াশোনা করলে ডেফিনেটলি আমি লিখতে পারবো কি পারবো না। হয়ে গেল পরে তখন আস্তে আস্তে কি করবে, টপার্স ভিডিও দেখা স্টার্ট করবে বুক লিস্টের জন্য, বা আমার চ্যানেলেও বুক লিস্ট পেয়ে যাবে। বাট আমি কিভাবে বুক লিস্টটা বানালাম, আমিও বানালাম ওভাবেই, যখন আমি 100 জন টপার্সের ভিডিও দেখলাম বা 50 জন টপার্সের ভিডিও দেখলাম, যেখানে দেখলাম যে সব টপাররা যারা পাস করেছে বা যারা পড়াশোনা করছে ইউপিএসসি অ্যাসপিরেন্টরা, তারা এই সাবজেক্টের জন্য এই বইটাই পড়ে। যেমন যদি যখনই তোমাকে মডার্ন হিস্ট্রি বলবে, তোমার মাথায় স্পেকট্রাম আটকে যাবে, যখনই লক্ষ্মী পলিটি বলবে লক্ষ্মীকান্ত আসবে, ঠিক আছে, যখনই এনভায়রনমেন্ট বলবে পিএমএফ বা শঙ্কর আসবে। তো বেসিক্যালি কিছু বই থাকে যেগুলোতে এক্সক্লুসিভ থাকে, যেমন লক্ষ্মীকান্ত, তারপরে হচ্ছে স্পেকট্রাম, পুনম দালাল দাহিয়া, নিতিন সিংহানি আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফির এনসিইআরটি, তার সাথে হচ্ছে পেরিয়ার বা ইন্ডিয়ার জন্য পেরিয়ার, আর হচ্ছে জিসি লিয়ং হচ্ছে ওয়ার্ল্ডের জন্য। এরকম কিছু বুক লিস্ট আছে, আমি আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এরপরে, এর আগেও 2 বছর আগে বানানো ছিল। তো এই যে জিনিসগুলো আসবে, এই বুক লিস্টগুলোকে একটা শর্ট লিস্ট করতে হবে বা জট ডাউন করতে হবে একটা জায়গায়। এইবার বইগুলোই আগে কিনে ফেলতে হবে না, কারণ তোমরা কলেজে পড়ছো, বিগিনার, তোমরা আগেই স্ট্যান্ডার্ড বই ধরে যদি পড়তে স্টার্ট করো কিচ্ছু বুঝতে পারবে না, উইদাউট যদি কোচিং করো। সেলফ স্টাডি করলে, কোচিংয়ের হেল্প ছাড়া করলে একা একা বুঝতে অসুবিধা হয়।
সবচেয়ে বেস্ট স্টার্ট হচ্ছে যদি তোমরা এনসিইআরটি দিয়ে স্টার্ট করো। ক্লাস 11-12 যে এনসিইআরটি, আমি বলছি না 6 to 10 করো, কারণ 6 to 10 দরকার পড়ে না সবসময় সবার জন্য। যাদের স্কুল লাইফের পড়াশোনায় খুব ভালো ছিলে তারা 11-12 থেকে স্টার্ট করে দেবে। যারা স্কুল লাইফে ফাঁকিবাজি করেছো, ঠিকমতো পড়াশোনা করোনি, 6 to 10 ইতিহাস, ভূগোল, জেনারেল সায়েন্স, পলিটি, ইকোনমিক্স এগুলো ভুলে গেছো। আমাদের বাংলা মিডিয়ামে পলিটি ইকোনমিক্স থাকে না 6 থেকে 10-এ, বাট এনসিইআরটি ইংলিশ ভার্সানে কিন্তু থাকে, এসএসটির মধ্যে থাকে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ বলে একটা বই থাকে যেটা ক্লাস 6, 7, 8-এ থাকে। দেন 9-10-এ কিন্তু ওদের পলিটি ইকোনমি আলাদা আলাদা দুটো এনসিইআরটি হয়ে যায়, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি। তো এই ইকোনমির যে 9-10-এর যে ইকোনমি পলিটির বই, আর ইতিহাসের 6 to 10, জিওগ্রাফিরও 6 to 10, আর হচ্ছে আর্টের একটা বই আছে, আর্ট অ্যান্ড কালচারে ক্লাস 11-এর। তো এই বইগুলো দিয়ে স্টার্ট করতে পারো। যাদের ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয়, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো, বা যারা বেঙ্গলি মিডিয়ামেও খুব একটা পড়াশোনা করোনি, স্কুল লাইফে ফাঁকিবাজি করেছো, বা হয়তো মনে নেই, পড়াগুলো সব ভুলে গেছো, ইংলিশ কিছু পারছো না, এরকম যারা অবস্থায় রয়েছো, কাঁচা অবস্থায় যারা রয়েছো, তারা ওগুলো দিয়ে স্টার্ট করবে। যারা মনে করছো না আমি স্কুল লাইফ থেকে খুব স্টুডিয়াস ছিলাম, ভালো পড়াশোনায় ছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে, আমি কিছু ভুলিনি, বা আমি এখন একবার 11-12 পড়লেই আমার মনে পড়ে যাবে, তো তারা ডিরেক্টলি 11-12-এর ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, আর্ট অ্যান্ড কালচার যে বইটা, সেটা এইগুলো দিয়ে স্টার্ট করে দেবে। আর্ট অ্যান্ড কালচার একটা বই আছে, ফাইন আর্ট, ক্লাস 11-এ, ঠিক আছে? তো এই 4-5টা বই পাবে। ইতিহাসের ওল্ড এনসিইআরটি পড়তে পারো, বা নিউও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। নিউও পড়তে পারো, অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, এই 3টের জন্য। ওয়ার্ল্ডেরটা পড়লেও হয়, না পড়লেও হয়, ওয়ার্ল্ডেরটা পরে মেন্সের আগে পড়লেও হবে। আর জিওগ্রাফির 4টে এনসিইআরটি আছে, যার ভেতর ক্লাস 11-এর এনসিইআরটিটা বেশি ইম্পর্টেন্ট হয়, 12-এরটা স্কিপ করলে করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট স্টিল যদি চাও পড়তে পারো। টোটাল 4টে এনসিইআরটি, 11-এর 2টো, 12-এর 2টো। ফাইন আর্টের একটা এনসিইআরটি, পলিটিরও 3টে এনসিইআরটি, বাট তার ভেতর একটা কি দুটো পড়লেই হয়ে যায়। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, এটা পড়লেই হয়। একটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড আছে, ওটা ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য। আর ইকোনমিরও সেম তাই, দুটো বই পড়তে হয়, ক্লাস 11-এর একটা, 12-এর একটা। 12-এর দুটো বই আছে, মাইক্রো ইকোনমিক্সটা পড়তে হয় না, ম্যাক্রো পড়তে হয়, আর ক্লাস 11-এর পড়তে হয়। আমি বুক লিস্ট ভিডিওতে অলরেডি ডিটেলে বানিয়ে দিয়েছি, এনসিইআরটিরও বুক লিস্ট আছে, তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো এই এনসিইআরটিগুলোকে শর্ট লিস্টেড করে পড়া স্টার্ট করবে কখন? যখন রাত্রিবেলা কলেজ থেকে ফিরে পড়াশোনা করে যখন টায়ার্ড হয়ে গেছো আর ইচ্ছে করছে না, সেই সময়টাতে কি করবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতো করে, ওই 8টা থেকে 10টা ওই সময়টাতে, বা 9টা থেকে 11টা এরকম টাইমটাতে তোমরা কি করবে, যে সময়টা ফোন দেখে সময় নষ্ট করতে, বা শুয়ে ঘুম পাসতো, বা হয়তো শরীর লেথার্জিক লাগতো, সেই সময় নতুনত্ব কোনো সাবজেক্ট ট্রাই করবে যেটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে পড়তে, ঠিক আছে? বা এইটা ধরো রোজ করবে না, এটা ধরো সপ্তাহে 3 দিন করবে। সোম, বুধ, শুক্র ধরো জিএস পড়লে, মঙ্গল, বৃহস্পতি, শনি ধরো ইংলিশ ইমপ্রুভ করলে। যাদের ইংলিশের কোয়ালিটি ভালো না, এর আগের ভিডিওতেই আমি আলোচনা করেছিলাম, যাদের ইংলিশের কোয়ালিটি ভালো না, এখন থেকে ইংলিশ ইমপ্রুভ করতে চাইছো, বিকজ ইউপিএসসি এক্সামে লিখতে হবে ইংলিশে, তো তারা কি করবে, মঙ্গল, বৃহস্পতি, শনি ইংলিশটা ইমপ্রুভ করবে। বা যারা মনে করছো না আমার ইংলিশ ভালো, জিএস ভালো, বাট আমার ম্যাথ, রিজনিং ভালো না, তারা মঙ্গল, বৃহস্পতি, শনি 2 ঘন্টা করে একটু অঙ্ক করবে। ইউটিউবে এখন সবই ফ্রিতেই পাওয়া যায়, ইউটিউবে ভিডিও দেখবে, দেখে সেখান থেকে ম্যাথ, রিজনিং প্র্যাকটিস করবে, ঠিক আছে? বেসিক ম্যাথ, যেরকম অ্যাভারেজ, তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপর লসাগু, গসাগু যেগুলো থাকে, যে এই ধরনের অঙ্কগুলো, নাম্বার সিস্টেম রয়েছে, খুব বেসিক অঙ্ক, আমি কঠিন কিছু বলছি না, একদম মাধ্যমিক লেভেলে যে বেসিক অঙ্ক থাকে সেগুলো ইউটিউবে ভিডিও দেখে দেখে করার চেষ্টা করবে। যদি কোচিং থাকে খুব ভালো, বাট আমি বেসিক ভিডিওটা বানাচ্ছি যারা সেলফ স্টাডি করছো, এখন থেকে নিজেরা বাড়িতে প্রিপারেশন স্টার্ট করতে চাইছো তাদের জন্য। এইভাবে করে তোমরা স্টার্ট করতে পারো। যারা টোটালি সেলফ স্টাডি, কোনো কোচিংয়ের আন্ডারে করলে দ্যাট ইজ ডিফারেন্ট, তারা করিয়ে নেবে, তারা একটা শিডিউল দিয়ে দেবে, সেই অনুসারে চলবে, সেটা তাদের জন্য নয় এই ভিডিওটা। যারা সেলফ স্টাডি করছো, কোনো কোচিংয়ের আন্ডারে নয়, একা একা পড়বে, কলেজ লাইফ থেকে কীভাবে পড়বে তাদের জন্য বললাম। তো এইভাবে করে পড়া স্টার্ট করতে পারো। ইভেন কোচিং করলেও তোমাদের বাড়ির পড়াশোনাটা নিজেদেরকেই করতে হবে। এইবার বলতে পারো দিদি আমরা হবিটা কখন পারসিউ করবো? হবিটা ডিপেন্ড করে, যেমন ধরো তোমার রবিবার তো ছুটি থাকছে, রবিবার দিনটা তুমি করতে পারো, সপ্তাহে 1 দিন মিনিমাম হবি করতে পারো, হবি প্র্যাকটিস করতে পারো। সেটা ডান্সিং হতে পারে, মিউজিক হতে পারে, পেন্টিং হতে পারে, আবৃত্তি হতে পারে, যোগব্যায়াম হতে পারে, বা ক্যারাটে হতে পারে, যে কোনো কিছু যেটা তোমার ভালো লাগছে, বা কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো কাজ হোক, গার্ডেনিং হোক, ঠিক আছে? এরকম অনেক ধরনের এক একজনের হবি থাকে। কেউ কিছু লেখালেখি করে, ভালো লিখতে পারে, জার্নালিং করতে পছন্দ করে, এগুলোও এক একটা হবি। তো এরকম ডিফারেন্ট টাইপের যে কোনো একটা হবি যেটা ক্রিয়েটিভ কিছু হবে। বেকার শুয়ে বসে ফোন দেখা, মুভি দেখা, ওয়েব সিরিজ দেখায়, দিজ আর নট হবি, এগুলো হবি নয়। যেটা কিছু ক্রিয়েটিভ হবে, প্রোডাক্টিভ হবে, সেই জাতীয় কোনো একটা হবি চুজ করবে, সেই জাতীয় কোনো একটা হবি পারসিউ করবে। সপ্তাহে 1টা কি 2টো দিন, মানে 3 দিনের গ্যাপে গ্যাপে বা 4 দিনের গ্যাপে গ্যাপে করে এটা প্র্যাকটিস করবে। এইবার আসি হেলথের দিকে। শরীর সুস্থ থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। শরীর যদি সুস্থ না থাকে, কারণ কলেজের পড়াশোনা, তার সাথে আবার চাকরির পড়াশোনা, এটা করে আমাদের প্রচণ্ড আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, শরীর টায়ার্ড হয়ে যায়, শরীর নেয় না, যার ফলে চোখের তলায় ডার্ক সার্কেল পড়া, চুল পড়ে যাওয়া, খাবার খিদে না পাওয়া, ঘুম না আসা, ওভার থিঙ্কিং করা, অ্যাংজাইটি আসা, এই ধরনের সমস্যা, এবং যার থেকে শরীরে নানান রকম ক্রনিক ডিজিজ এসে যাওয়া, পিসিওডির মতো, থাইরয়েডের মতো প্রবলেম এসে যাওয়া, পাইলসের মতো প্রবলেম
আসা, কনস্টিপেশন আসা, এই ধরনের নানান রকম রোগ চলে আসে শরীরে। তো যার জন্য আমরা কি করব, প্রথম থেকে যখন কলেজ লাইফে রয়েছি প্রত্যেক দিন সকালবেলা 30 মিনিটস, দিন এদিক থেকে ওদিক হয়ে যাক, প্রত্যেক দিন সকালবেলা মিনিমাম 30 মিনিট, যদি কেউ ম্যাক্সিমাম করতে পারে 1 ঘন্টা, আমরা ক্লাসে, আমি যে ক্লাসে করাই তাতে আমরা মিনিমাম 1 ঘন্টাই করাই, বাট যদি কেউ 1 ঘন্টা অ্যাফোর্ড করতে না পারো, 1 আওয়ার অ্যাফোর্ড করতে না পারলে মিনিমাম 30 মিনিট তোমরা অতি অবশ্যই যোগব্যায়াম প্রাণায়াম প্র্যাকটিস করবে। বা যোগব্যায়াম প্রাণায়াম না হোক জিমে যেতে পারো, অনেক ছেলেরাই আছে কলেজে যারা পড়ে তারা জিমে যায়, বডি বিল্ডিংটা তাদের একটা ভালো একটা প্যাশনের মধ্যে কাজ করে, তাদের ওটা হবি থাকে, তো 100 বার তারা করতে পারো। যাদের সেটা নেই, মানে বেসিক সুস্থ থাকার জন্য যেটুকু দরকার, রাস্তায় একটু হাঁটতে পারো, স্কিপিং একটা লাফদড়ি কিনে নিতে পারো, বাড়িতে একটু স্কিপিং করতে পারো, একটু যোগব্যায়াম করতে পারো, প্রাণায়াম করতে পারো, মেডিটেশন করতে পারো, ছাদে গিয়ে একটু হাঁটতে পারো, বাড়ির সামনে রাস্তা বা মাঠ থাকলে হাঁটতে পারো, একটু দৌড়তে পারো, মানে যেটাই করো না কেন হুইচ ইজ রিলেটেড টু ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ অতি অবশ্যই মিনিমাম প্রত্যেক দিন 30 মিনিট করতেই হবে, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা কলেজ লাইফ থেকে লাইফটাকে এমনভাবে রাখবে যেন লাইফটা ডিসিপ্লিনড হয়, সেলফ ডিসিপ্লিনড হয়, যে আমাকে কেউ পেছন থেকে ঠেলবে বলবে তারপর আমি গিয়ে করবো, এরকমটা যেন না হয়। কলেজ লাইফ থেকে চেষ্টা করবে লাইফটাকে ডিসিপ্লিন রাখার, যে নিয়মানুবর্তিতার মধ্যে থাকে তার লাইফ কিন্তু ভবিষ্যতে পুরো সেট থাকে। যে সময় নষ্ট করবে পরে সময়ও কিন্তু তার কোনো দাম রাখবে না। সো ইউ হ্যাভ টু ভ্যালু দ্য টাইম অ্যান্ড দ্যাট আফটার দ্যাট টাইম উইল ভ্যালু ইউ। তো সময় তোমাকে ভ্যালু দেবে, এখন নয় পরে দেবে। তো তার জন্য এই মুহূর্তটা হচ্ছে নিজেকে তৈরি করার সময়। তো যার জন্য চেষ্টা করবে প্রত্যেকটা টাইমকে প্রোডাক্টিভলি কাজে লাগাবার, যাতে এরকম না হয় যে বেকার বসে সময় নষ্ট করছে। হ্যাঁ, ফোন দেখবে না কেন, দেখবে, বাট চেষ্টা করবে অনেকটা কম দেখার, স্ক্রিন টাইমিংটা অনেকটা কমিয়ে দেবে, ঠিক আছে? মানে লাইক ধরো আগে যদি ধরো 1 ঘন্টা 2 ঘন্টা দেখতে, সেটাকে কমিয়ে 30 মিনিটসে নিয়ে আসবে, আস্তে আস্তে কমাবে। আর চেষ্টা করবে সবসময় রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাবার, সকালবেলা তাড়াতাড়ি উঠবে। লেট মর্নিং যদি নষ্ট হয়, মর্নিং যদি যার লেট স্টার্ট হয় তার গোটা দিন নষ্ট হবে, তার ভবিষ্যৎও নষ্ট হবে। চেষ্টা করবে সকালবেলা আর্লি মর্নিং ওঠার, কারণ যদি মনে করো অনেকের সারা রাত জেগে সকালবেলা হয়তো ঘুমিয়ে থাকে ঠিকই, বাট এটাতে আলটিমেটলি বডির যে বায়োলজিক্যাল সাইকেলগুলো থাকে সেগুলো নষ্ট হয়। কারণ আমাদের স্কুলের এক্সাম বা কলেজের এক্সাম বা চাকরির পরীক্ষার এক্সাম কিন্তু রাত জেগে হয় না, সেটা আর্লি মর্নিংই হয়। যেদিনকে ইউপিএসসি প্রিলিমস এক্সাম দিতে যাবে সেদিন 5টায় উঠতে হবে। 2 থেকে 3 ঘন্টার ডিস্টেন্সে তোমাদের যে সিটগুলো পড়ে না, সেগুলো 2 থেকে 3 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হয়। সকাল 9:30 এক্সাম থাকে, সেখানে 9টার মধ্যে ঢুকতে লাগে। বাড়ির থেকে 6টায় বেরিয়ে যেতে হবে, সেখানে 8:30 পৌনে 9টার মধ্যে ঢুকতে লাগবে। তো 6টা 6:30 বেরোতে হবে, তার জন্য মিনিমাম 5টায় তোমাকে উঠে রেডি হতে হবে, স্নান করতে হবে, খাবার খেতে হবে, ব্যাগ গোছাতে হবে, আবার দূরে যেতে হবে। তো যার জন্য সকালবেলা ওঠাটা, 5টায় ঘুম থেকে ওঠা, 5:30টায় ঘুম থেকে ওঠাটাকে একটা হ্যাবিট বানিয়ে নাও। মানছি হয়তো যারা কলেজ যায় তাদের 5টায় ঘুম ভাঙে না, শরীর হয়তো দেয় না, বাট মিনিমাম 6টা, 6:30 পরে আর কেউ বিছানাতেই থাকবে না, একদম 6টা বাজবে উঠে যাবে, উঠে ফ্রেশ অ্যান্ড আধ ঘন্টা যোগব্যায়াম করবে, প্রাণায়াম করবে, বাইরে একটু হাঁটবে, দৌড়বে, যেটাই করো না কেন করে এসে বাড়ি এসে ভালো হেলদি কিছু ব্রেকফাস্ট করবে, ছোলা বাদাম বা একটু ড্রাই ফ্রুটস এই জাতীয় কিছু খাবে, খেয়ে পড়তে বসে যাবে। সেটা যে পড়াই হোক না কেন, কলেজের পড়াশোনা হোক বা চাকরির পড়াশোনা হোক বা যেটাই হোক, পড়তে বসবে। সকালবেলা কলেজ যাওয়ার আগে অনেকেই থাকে ঘুম থেকে ওঠে 9টার সময় উঠেই রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়, না, এটা কোনো ভালো রুটিন নয়। এই রুটিনে কেউ ইউপিএসসি পাবে না। ইউপিএসসি পেতে গেলে, কলেজে ভালো রেজাল্ট করতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে, কিছু ভালো খাবার খেয়ে 2-3 ঘন্টা পড়াশোনা করে তারপর কলেজ যেতে হবে। দেন কলেজের মাঝখানে যে গ্যাপ পাচ্ছি সেই সময় বেকার বন্ধুদের সাথে গল্প না করে, সময় নষ্ট না করে, ফোন না দেখে, তখন ইউটিউব থেকে যে টপার্সদের ভিডিও দেখা, মোটিভেশনাল ভিডিও দেখা বা কিছু গাইডেন্স ভিডিও যেটা তোমার দেখার দরকার ছিল সেটাকে ওয়াচ লেটার করে দিলে, ইউটিউব পরে যে কলেজের মাঝখানে যে ব্রেক পেলে সেই সময় দেখে নিলে। প্রত্যেকটা সময়কে একদম টাইটলি শিডিউল বানিয়ে একটা সুন্দরভাবে মেনটেন করতে হবে। এইভাবে তুমি যদি 6 দিন মেনটেন করো, সোম থেকে শনি, বা ধরো 14 দিন মতো মেনটেন করো, 7 দিন মতো বা 14 দিন মতো মেনটেন করো, দেন 15 নম্বর দিনে এসে নিজেকে ছুটি দেবে। এটাকে ফোর্টনাইটলি ব্রেক বলা হয়। 14 দিন বা 15 দিন অবধি কাজ করে তারপর 15 দিনের মাথায় একটা ব্রেক নেওয়া, মানে মাসে 2টো ব্রেক নেওয়া। এই ব্রেকের দিন তুমি কিচ্ছু করবে না, না কলেজের পড়াশোনা, না চাকরির পড়াশোনা, কিছু না। সেই দিনটা টোটালি নিজের রিল্যাক্সেশনে রাখবে। সে সিনেমা দেখো, ওয়েব সিরিজ দেখো, ঘুরতে যাও, বাইরে রেস্টুরেন্টে খেতে যাও, যেখানে ইচ্ছা যা ইচ্ছা করো, যেটা খুশি করো, বাট একটা দিন টোটাল ব্রেক নেবে, টোটাল ব্রেক পড়াশোনার থেকে। এটা 14 দিন অবধি পড়াশোনা করে 15 দিনের মাথায় নেবে, আবার 16 থেকে 28 দিন অবধি বা 29 দিন অবধি পড়বে, পরে 30 দিনের মাথায় একটা নেবে। তো এইভাবে করে 2টো ফোর্টনাইটলি ব্রেক নেবে, নিয়ে পড়াশোনাটা করবে। এইভাবে তোমরা কলেজ লাইফ থেকে আগামী 2 বছর 3 বছর কী করবে, পড়তে স্টার্ট করবে। এবার এটা তুমি যে বছরই দাও না কেন, 27 হোক, 28 হোক, 29 হোক, তবে চেষ্টা করবে যদি 27 হও তাহলে একটু ডেডিকেটেড হয়ে পড়াশোনা করতে হবে, দিনে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম পড়তে হবে। যদি 27 হও, 28 29 হলে তুমি এই রুটিনটা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং যত সময় আসবে, যত এইভাবে সময় এগিয়ে যাবে, যত এক্সামের ক্লোজ আসবে, তত ঘন্টা বাড়াতে হবে। এখন তোমরা স্টার্টিংয়ে
প্রথম 6 মাস 2 ঘন্টা 3 ঘন্টা দিতে পারো, 2 ঘন্টার বেশি লাগবে না। পরের দিকে আস্তে আস্তে যখন এক্সাম ক্লোজ আসবে, লাইক তুমি ধরো 2027 এক্সাম দেবে, তোমার এক্সাম কাছে আসবে, তখন সময় বাড়িয়ে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এভাবে করতে হবে। ছুটির দিনগুলো, রবিবারের দিনগুলোতে তোমাদেরকে 10 থেকে 12 ঘন্টা পড়ে নিতে হবে, যেদিন এক্সট্রা সময় পাচ্ছ। লাইক যখন হলিডে চলে, কলেজে হলিডে চলবে, এক্সাম চলে যখন হলিডে চলে, বা পুজোর টাইমটায় হলিডে চলে, সেই সময়গুলোতে বেশি করে পড়াশোনা করে কাজে লাগিয়ে নেবে। তো এইভাবে করে কি করবে, আগামী বছরগুলো চালাবে। এইবার স্টার্টিং করছো যে পড়াশোনাটা দিয়ে, লাইক এনসিইআরটি দিয়ে স্টার্ট করছো। যখন সমস্ত এনসিইআরটি কমপ্লিট হয়ে যাবে, স্ট্যান্ডার্ড বই ধরবে। স্ট্যান্ডার্ড বইগুলোও কমপ্লিট হতে সময় লাগবে। এনসিইআরটি তোমরা যেহেতু কলেজ যাচ্ছ, দিনে 2 ঘন্টার বেশি পড়তে পারছো না, মিনিমাম 1 বছর লাগবে এনসিইআরটি কমপ্লিট হতে। দেন স্ট্যান্ডার্ড বইগুলোও কমপ্লিট হতে 2 বছর প্রায় সময় লেগে যাবে, যেহেতু অল্প অল্প পড়ছো। যদি বেশি সংখ্যা মানে ঘন্টা বাড়িয়ে দাও তাহলে 1 বছরে হয়ে যাবে, বাট যেহেতু তোমরা ঘন্টাটা কম দিচ্ছ সেহেতু তোমাদের 2 বছর সময় লেগে যাচ্ছে। দেন স্ট্যান্ডার্ড বই হয়ে গেলে আস্তে আস্তে মক টেস্ট দেওয়া, অ্যান্সার রাইটিং করা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা, এই ধরনের ওয়ার্ক যেগুলো থাকবে লাস্টের 3 বছরের মাথায়, সেগুলোও করতে স্টার্ট করবে। সো যারা ফার্স্ট ইয়ারে পড়ো, লাইক 2024 এইচএস দিয়েছো, তারা যখন এই ভিডিওটা দেখো, বা 25-এ যারা এক্সাম দেবে তারা যদি ভিডিওটা দেখো, তারা কি করবে, তারা প্রথম বছরটা এনসিইআরটি টার্গেট রাখবে। লাইক কলেজের ফার্স্ট ইয়ার ইজ ইকুয়ালস টু আমার এদিকে ইউপিএসসির এনসিইআরটি। কলেজের সেকেন্ড ইয়ার যখন, তখন আমার 3টে স্ট্যান্ডার্ড বই হওয়া চাই সেকেন্ড ইয়ারে। দেন থার্ড ইয়ারে উঠছি যখন, আরও 3টে স্ট্যান্ডার্ড বই কমপ্লিট হওয়া চাই। দেন যখন ফাইনাল ইয়ারে থাকছি, 4th ইয়ারে যখন ফাইনাল ইয়ারে থাকছি, তখন সমস্ত বইগুলো আমার একবার করে রিভিশন হওয়া চাই। দেন গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হতে আমার বেসিক পড়াশোনাটুকু যেন কমপ্লিট হয়ে যায়। কোনো প্রেশারাইজ নেবো না, নিজেকে কোনো প্রেশার দেবো না, অ্যাটলিস্ট যেটুকু করে রাখছি সেটাই যথেষ্ট। হয়ে গেল, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ডেডিকেটেড হয়ে আমি 1টা বছর প্রিপারেশন নেবো, অ্যান্সার রাইটিং করবো, মক টেস্ট দেবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো, অপশনাল পেপার রেডি করবো, এইগুলো করে তারপর আমি 1-1.5 বছর প্রিপারেশন নিয়ে এক্সামে বসবো। এই জিনিসটা করে তারপরে তোমরা পরীক্ষায় বসবে, ঠিক আছে? তো এইভাবে করে চেষ্টা করো আগামী 2 বছর 3 বছর 5 বছর যে জবেই এক্সাম দাও না কেন, মিনিমাম যদি দেখো এই ভিডিওটা, আমি বলবো 27, 28, 29, 30, তার আগে 26 হলে এই ভিডিওটা তোমাদের নয়। 26 হলে, কারণ যারা 26-এ এক্সাম দেবে তারা ডেডিকেটেড ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট। যারা 27-এ দেবে, ইভেন তারাও দিনে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম তাদের পড়তে হবে। আমি লাস্ট ভিডিওটাতেই আলোচনা করেছি 27দের জন্য, যেটা ওয়ার্কিং প্রফেশনালের যে ভিডিওটা দিয়েছিলাম, ওটাই বলতে পারো তোমাদেরও কাজে লাগবে, কারণ ওয়ার্কিং প্রফেশনালরাও দিনে বেশি সময় পায় না, তোমরাও কলেজ স্টুডেন্টরাও তারা বেশি সময় পাও না। সো অলমোস্ট তোমাদের দুজনেরই সেমই হবে। তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু ফলো করবে, ব্যাস। আর সেরকম কিছু করতে হবে না। এরপর যখন তোমাদের কোনো ডেডিকেটেড ইয়ারে যদি কোনো স্ট্র্যাটেজি লাগে, লাইক 2027, 28, 29 এরকম বছরের, সেটা আমাকে কমেন্টে জানিও, আমি অতি অবশ্যই তাহলে সেটার উপরে ডেডিকেটেড আলাদা করে ভিডিও বানিয়ে বলে দেবো। বাট এটা একটা জেনারেল গাইডেন্স ভিডিও ছিল যারা কলেজ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, যে তারা কলেজ লাইফে কীভাবে ইউপিএসসি প্রিপারেশন নিতে পারো, কোন কোন দিকগুলো মাথায় রেখে পড়াশোনা করতে পারো। ব্যাস, আর বেশি বড় করছি না ভিডিওটা, টোটাল সমস্তটা আমি আশা করছি আলোচনা করতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদেরই যারা কলেজ মেট রয়েছে, বন্ধু রয়েছে, ইউপিএসসি প্রিপারেশন নিতে চায়, তাদের সাথে শেয়ার করে দিও। আশা করছি তাদেরও ভালো লাগবে, উপকার হবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।